ইয়াংদের মধ্যে, ডেমোক্রেটদের মধ্যে এক ধরনের এটাকে যদি ক্রান্তিকাল বলা যায়, যে তাদের মধ্যে জেনারেশনের একটা ফাইট চলছে। তাদের মধ্যে জোরান মামদানিকে এখনো ডেমোক্রেটরা এত বড় জয়ের পরও তারা মানতে পারছেন না, অনেক ডেমোক্রেট মানতে পারছেন না। ডেমোক্রেটরা জনগণের কাছে যেতে পারছেন না, এবং যে মধ্যবর্তী নির্বাচনের কথা বলা হচ্ছে এটি আসলে হয়তো রিপাবলিকানদের কিংবা প্রেসিডেন্টের অজনপ্রিয়তার কারণে ডেমোক্রেটরা জিততে পারেন। নিজেদের কোনো যোগ্যতায় কিংবা নিজেদের এমন কোনো কাজ তারা করেনি যে 2 বছর পর জনগণ আবার তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেবে। ডেমোক্রেটদের এই বেহাল অবস্থা কেন? সেইগুলো যদি গ্রহণ না করা হয় তখন ডেমোক্রেটিক পার্টি অপর পার্টি ফিলিবাস্টার করার সুযোগ পায়। ফিলিবাস্টার করা হলে এটা দীর্ঘমেয়াদী বিলম্বিত হয়ে যায়। ডেফিনেটলি এটা একটা প্রভাব পড়বে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক যে কোর গোষ্ঠী, তাদের মধ্যে দরিদ্র শ্রেণী যারা নিজেরা মেডিকেডের উপর নির্ভর করেন তাদের স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য, তারাও অনেকে এতে ক্ষুব্ধ হবে। ডেমোক্রেটদের একটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে মেসেজিং প্রবলেম। তারা মেসেজটা ঠিক মতো করতে পারে না। ডেমোক্রেটদের কিন্তু সেই অতীতে একটু ফিরে আসা দরকার। ডেমোক্রেট পার্টির কে বলা হতো যে আমাদের একটা বিগ টেন্ট, এখানে সবারই জায়গা আছে। রিপাবলিকান মেগা ডোনার ইলন মাস্ক কথা বলছেন, 2জন সেনেটর, তাদের ভয়েসটাকে অনেক বেশি রিপাবলিকান। আমরা বলছিলাম যে নর্থ ক্যারোলিনার এবং কেন্টাকির তারা কথা বলছেন। ডেমোক্রেটরা বলছেন ঠিকই, কিন্তু জনগণ খুব একটা সেই সব কথায় সাড়া দিচ্ছে না। এবং বলা হচ্ছে ইয়াংদের মধ্যে, ডেমোক্রেটদের মধ্যে এক ধরনের এটাকে যদি ক্রান্তিকাল বলা যায়, যে তাদের মধ্যে জেনারেশনের একটা ফাইট চলছে। তাদের মধ্যে জোরান মামদানিকে এখনো ডেমোক্রেটরা এত বড় জয়ের পরও তারা মানতে পারছেন না, অনেক ডেমোক্রেট মানতে পারছেন না। ডেমোক্রেটরা জনগণের কাছে যেতে পারছেন না, এবং যে মধ্যবর্তী নির্বাচনের কথা বলা হচ্ছে এটি আসলে হয়তো রিপাবলিকানদের কিংবা প্রেসিডেন্টের অজনপ্রিয়তার কারণে ডেমোক্রেটরা জিততে পারেন। নিজেদের কোনো যোগ্যতায় কিংবা নিজেদের এমন কোনো কাজ তারা করেনি যে 2 বছর পর জনগণ আবার তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেবে। ডেমোক্রেটদের এই বেহাল অবস্থা কেন? না, এটা ঠিক না। তাদের যে নিজের অযোগ্যতা, তারা জনগণের ইস্যু তুলে ধরছে। সোশ্যাল সেফটি নেট গুলো ঠিক রাখার কথা বলা হচ্ছে, এবং যে বিগ বিউটিফুল বাজেটের কথা বলা হচ্ছে, এটা 10 বছর মেয়াদি ট্যাক্স রেয়াত ইত্যাদি। কিন্তু কথা হচ্ছে এটার ফলে মেডিকেড ইত্যাদি সোশ্যাল সেফটি নেট যেটা কাট করা হবে, সেটা ডে 1 যেদিন বাজেটে উনি সাইন করবেন সেদিনই এটা হয়ে যাবে। হাউসে, সেনেটে পাস হওয়ার সঙ্গে সঙ্গে এটা আবার হাউসে যাবে আবার পাস করার জন্য। কারণ হাউস যেটা পাস করেছিল সেটা কিছু সংশোধন করে সেনেটে পাস হচ্ছে, তাহলে ওখানে আবার সেটা রিকনসিলিয়েশনের জন্য সেই এই ভার্সনটা ওরা সাইন করতে হবে। তাহলে এইটা একটা। আর এর আগে আপনি যেটা বলেছিলেন, আর না ওইটা ফলে মানে ডিজারের তেমন না, এবং ডেফিনেটলি এটা একটা প্রভাব পড়বে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক যে কোর গোষ্ঠী, তাদের মধ্যে দরিদ্র শ্রেণী যারা নিজেরা মেডিকেডের উপর নির্ভর করেন তাদের স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য, তারাও অনেকে এতে ক্ষুব্ধ হবেন। হয়তো কম পার্সেন্টেজ তাদের সামনে ইমিগ্রেন্টদেরকে বহিষ্কার করা, শ্বেতাঙ্গদের মাইনরিটি হয়ে যাওয়ার আশঙ্কার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি সেটার থেকে তাদেরকে রক্ষা করবে, এসব বিবেচনা থাকবে। কিন্তু তারপরও নিজের চিকিৎসা ইত্যাদি যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন তাদের একটা অংশ তো এমনিতেই এখন বেশ অস্বস্তিতে ভুগতেছেন, বেরো হতে পারে। তো এইটা আরেকটা কথা হচ্ছে, কেন এত তাড়াহুড়া করা হচ্ছে সেটা বলা হচ্ছে যে সেনেটের পার্লামেন্টেরিয়ান বলে। কথাটা হচ্ছে পার্লামেন্টে যে সমস্ত প্রস্তাব আসে সেনেটে, সেই বিলগুলো আইনের কোন লঙ্ঘন করছে কিনা, বা সেগুলাতে কোন ব্যতিক্রম হচ্ছে কিনা, কি কি সংশোধন করা উচিত, এটা একটা অপিনিয়নের জন্য দেয় বর্তমানে। এবং এই পার্লামেন্টেরিয়ান 2 দলের সমর্থনে ইনি নির্বাচিত হন। ফলে এই যে পার্লামেন্টেরিয়ান আছে মিস ম্যাকডোনাল্ড, তিনি বলেছেন, অলরেডি বেশ কিছু কথা বলেছেন যেগুলো মানে পাশ হয়ে গেলে, এই বিল পাশ হয়ে গেলে সমস্যা হতে পারে, এবং সেই জন্য তাড়াহুড়ো করা হচ্ছে। তিনি আরো যদি কিছু দেন এবং সেগুলো যদি সংশোধন না করা হয়, চেঞ্জ না করা হয়, তাহলে বিল মানে ভোটে দেওয়া আরো বিলম্বিত হয়ে যেতে পারে। ফলে তাড়াহুড়ো করা হচ্ছে যাতে তিনি আবারও সুযোগ না পান আরো 5, 10, 20, 30টা ক্ষেত্র তৈরি করে, চিহ্নিত করে যে এগুলোর উপরে। কারণ এটা হলে হবে কি, তার এই প্রস্তাবগুলো তিনি যেটা বলছেন সেইগুলো যদি গ্রহণ না করা হয়, তখন ডেমোক্রেটিক পার্টি অপর পার্টি ফিলিবাস্টার করার সুযোগ পায়। ফিলিবাস্টার করা হলে এটা দীর্ঘমেয়াদী বিলম্বিত হয়ে যেত। তবে একজন সদস্য অধিকার মতো একাধিক সদস্য ফিলিবাস্টার করার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানে কথা বলে আটকে রাখতে পারে।
ফলে এইটার কারণে বেশ বিলম্বিত হয়ে যেতে পারে, এবং সেনেটও তখন মানে সিম্পল মেজরিটি থেকে 60 সদস্যের দ্বারা পাশ করার সমস্যার দিকে তারা যেতে পারে। সেইটা অ্যাভয়েড করার জন্য এই তাড়াহুড়ো করা হচ্ছে। প্রেসিডেন্ট 4 তারিখে সাইন করবার কথা বলেছেন, নিশ্চয়ই তাকে ওটা অ্যাডভাইস করা হয়েছে যে এটা হচ্ছে অঙ্কের হিসাবে, এই কারণে। জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনি বলছিলেন যে ডেমোক্র্যাটদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং তারা জোরান মামদানির মতো জনপ্রিয় প্রার্থীর বিজয়ও অনেক ডেমোক্র্যাটরা মেনে নিতে পারছেন না। তাদের তরুণদের সঙ্গে প্রবীণদের এক ধরনের সাংঘর্ষিক রাজনৈতিক মতাদর্শ কিংবা আদর্শিক লড়াইয়ের সামনের দিনগুলোতে অনেকটুকু লক্ষণ দেখা যাচ্ছে। ডেমোক্র্যাটরা এই দুঃসময়টাকে যদি আমরা বলি, সেটা আসলে কিভাবে উতরে উঠবে বলে আপনার কাছে মনে হচ্ছে? তাদের এই দ্বন্দ্বটা মেটাতে হবে। আপনি দেখেন, এই যে একজন ভাইস চেয়ারকে বের করে দেওয়া হলো, তিনি প্রগ্রেসিভ ইয়াং, এই যে মামদানিকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। কিন্তু দেখেন, নিউ ইয়র্ক সিটির জন্য মামদানি পারফেক্ট। মামদানি যদিও নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলে পরিচয় দেন, আপনার সেটা নিউ ইয়র্কে তার জন্য এটা পারফেক্ট। তবে মামদানির কাছ থেকে ডেমোক্রেটদের যেটা শেখা দরকার, শুধুমাত্র তাদের যে দ্বন্দ্ব করলেই যে তাদের ইয়েটা চলে যাবে তা না। আমি কিন্তু বহুদিন ধরে বলে আসছি যে ডেমোক্রেটদের একটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে মেসেজিং প্রবলেম। তারা মেসেজটা ঠিক মতো করতে পারে না। তো সেক্ষেত্রে আপনার মামদানির কাছ থেকে তাদের শেখা উচিত যে কিভাবে মেসেজিংটা করতে হয়। দেখেন, আমরা কিন্তু ইলেকশনের কয়েকদিন আগেও আমি বলেছি যে মামদানি আগাচ্ছে, পোলে আগাচ্ছে, কিন্তু আলটিমেটলি হয়তো কমই জিতে যাবে। কিন্তু দেখেন মানে কত বড় একটা আপসেট হয়ে গেল, এবং এটা কিন্তু হয়েছে তার মেসেজিং এর কারণে। তার মেসেজিংটা খুবই সিম্পল ছিল। হ্যাঁ, দেখুন, সে বলেছে যে সে নিউ ইয়র্কবাসীদেরকে সেফটি দেবে এবং তারা যাতে ওখানে বসবাস, মানে তাদের একটা অ্যাফোর্ডেবিলিটি তিনি কায়েম করবেন, এবং তিনি খুব সহজভাবে এই মেসেজিংটা দিতে পেরেছেন। যার ফলে দেখুন, অল ডেমোগ্রাফিক্স, ইভেন হোয়াইট পিপল বলেন, ইয়াং পিপল বলেন, সবাই তাকে ভোট দিয়েছে। মানে এমন কোনো গ্রুপ নেই যেখান থেকে সে ভোট পায়নি। হ্যাঁ, হয়তো কম আর বেশি পেয়েছে। হ্যাঁ, কাজেই ডেমোক্র্যাটদের, আমি যেমন একটু আগে বললাম যে এই যে বিলটা, এই যে মানে বিবিবি, বিগ বিউটিফুল বিল যেটা পাস হচ্ছে, এখানে কিন্তু ডেমোক্র্যাটদের মেসেজিং এর অনেক খোরাক আছে এখানে। হ্যাঁ, কাজেই ডেমোক্র্যাটদের কিন্তু সেই অতীতে একটু ফিরে আসা দরকার। ডেমোক্র্যাট পার্টির কে বলা হতো যে আমাদের একটা বিগ টেন্ট, এখানে সবারই জায়গা আছে। হ্যাঁ, কাজেই যে মানে যারা মিডল অফ দ্য রোড, যারা আপনার কি বলবো, যারা লিবারেল না, মানে বান্নি টাইপস লিবারেল না, বা মামদানি বা এওসি টাইপ, কিন্তু তাদের এখানে তো বোঝা যাচ্ছে যে তাদের একটা ভীষণ ভোটিং ব্লক এখানে। কাজে তাদের সাথে তো এই দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। কাজে তাদেরকে ক্যান্ডিডেট ফিল করতে হবে এমন ভাবে যেখানে যে ধরনের ডিস্ট্রিক্ট, আপনার যেখানে পার্পল ডিস্ট্রিক্ট, সেখানে তো একটা ওই মামদানির মতো ডেমোক্রেটিক সোশ্যালিস্ট দিলে সেখানে চলবে না। সেখানে দিতে হবে যারা সেন্ট্রাল লেফট, সেই টাইপের ক্যান্ডিডেট দিতে হবে। কাজেই এখানে তাদের সবার সাথে মিল থাকতে হবে এবং তাদের স্ট্র্যাটেজি করতে হবে যে কোথায় কোন ধরনের ক্যান্ডিডেট আমাদের দিতে হবে। ইস্যু তো সবই, মানে যে কোনো ইস্যুই তো সবার কাছে যাবে, তাই না? আপনার যেটা লিবারেল ইস্যু, যেটা প্রগ্রেসিভ ইস্যু, সেগুলো প্রগ্রেসিভদের কাছে যাবে, এবং প্রগ্রেসিভ যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে সেখানে তো তারা সেই তাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, তাদের এই অন্তর্কোন্দলটা মেটাতে হবে। আপনি যেমন বললেন যে ডেমোক্রেটদের এটা একটা ক্রান্তি লক, মানে আসলেই তো তাই। কারণ ট্রাম্পের মতো লোক যেখানে প্রেসিডেন্ট হতে পারে, হ্যাঁ, যেখানে আপনার কংগ্রেসের বোথ হাউসে রিপাবলিকানরা মেজরিটি হতে পারে, সেখানে নিশ্চয়ই ডেমোক্র্যাটরা তো খুবই শান্তির লগ্ন পার করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।